আজকের মমতারাজ হয়ে দাঁড়িয়েছে জল্লাদের উল্লাস মঞ্চ। এখানে জল্লাদেরই রাজত্ব চলছে, দুর্নীতি পরায়ণদের রাজত্ব চলছে, তাবেদারদের রাজত্ব চলছে। যারা যত বড় তাবেদার হতে পারে, যারা যত বড় জল্লাদ হতে পারে, তাদেরই মূল্য এখানে বেশি। আর মমতা শুরু করেছে যে তার বিরোধী পক্ষ যেন কোনো না থাকে। সেই জন্যে আমরা মমতার শুরু, যে মমতা যে হত্যাকাণ্ড চালিয়ে গেছে, সেই হত্যাকাণ্ডের প্রথম শিকার এই কলকাতারই ফরজানা আলম। তিনি ডেপুটি মেয়র হয়েছিলেন। সেই ডেপুটি মেয়র তিনি কিন্তু একেবারে তাবেদার ছিলেন না অন্য অন্য তৃণমূল নেতৃবৃন্দের মতো। তিনি অন্তত কিছু ন্যায্য কথা বলতেন, তিনি অন্তত কিছু ইনসাফের কথা বলতেন এবং মানুষের পাশে দাঁড়াতেন। তাই মমতার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিলেন। চক্ষুশূল হয়ে দাঁড়ানোর ফলে তাকে সরাতে বাধ্য হয়েছেন। তাকে প্রথমে নির্বাচনে হারানো হয়েছে পলিসি করে, তারপরে তাকে পার্টি অফিসে গুন্ডা দিয়ে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। হয়তো ডাইরেক্ট তিনি সেই মারধরের পরে নিহত হননি, কিন্তু তিনি তারপরে সেই আঘাত তার সহ্য হয়নি। তিনি পরবর্তীকালে সেই আঘাতজনিত কারণে বেশ কিছুদিন পরে মৃত্যুমুখে পতিত হন। তিনি এই রকমভাবে আরও বহু নেতৃবৃন্দকে, যারা এরকম তৃণমূলে থাকলে পুরো তাবেদার হতে হবে, সেই তাবেদারি না করার জন্য তাকে তৃণমূল থেকে সরতে হয়েছে অথবা তাকে জীবন খোয়াতে হয়েছে। আগের আমরা রাজনৈতিক লড়াই দেখেছি, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যা একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস আমল থেকে বামফ্রন্ট হয়ে আজকে তৃণমূলে হয়েছে। কিন্তু আগের যুগগুলোই কংগ্রেস বা সিপিএমের যুগে যে হত্যাকাণ্ডগুলো হতো, যে হানাহানি হতো, সেগুলো এক পার্টির বিরুদ্ধে আর এক পার্টি, কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম, সিপিএমের বিরুদ্ধে বিজেপি বা বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল, এইরকম আন্দোলন হতো। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে আর অন্য পার্টির সঙ্গে লড়াই নেই। লড়াইটা হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব কখনো দুই গ্রুপের লড়াই, কখনো দুই নেতার লড়াই, এবং সেখানে খুনোখুনি, এক নেতা আর এক নেতাকে খুন করছে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে। কেন? এর জঘন্যতম উদাহরণ হলো বকটুই, বীরভূমের বকটুই, যেখানে 10-15 জন মুসলিমকে হত্যা করা হলো। সেই হত্যাকাণ্ডে ওই তৃণমূলীর আর এক গোষ্ঠীকেই ব্যবহার করা হয়েছে। আমরা দেখি যে যারা ন্যায্য কথা বলতো তাদেরকে হত্যা করেছে। এই কলকাতার বুকে একজন ইমামকে হত্যা করা হয়েছিল, তিনি রুহুল কুদ্দুস, 4 নম্বর এর কাছে মসজিদটা ব্রিজের মাঝামাঝি জায়গায়, তার ইমাম সাহেবকে। এইভাবে হত্যাকাণ্ডে দেখা যাচ্ছে যে বলি বেশিরভাগ মুসলমান। আমরা যদি তালিকাটা একটু উল্টে পাল্টে দেখি, যে কারণ এদেরকে লড়ানো যায়, এদেরকে গোষ্ঠী তৈরি করা যায় পার্টির মধ্যে, পার্টি আর বিপক্ষ পার্টির তো কথাই নেই। আজকের আনিস খানের মতো ছাত্রকে, আলিয়া ইউনিভার্সিটির ছাত্রকে খুন করতে হলো তার আন্দোলনে ভীত হয়ে। মমতা গোষ্ঠীর প্রশাসন তাকে হত্যা করেছে। আজ সূর্যের মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে, সত্য হয়ে দাঁড়িয়েছে, অথচ আমরা মেনে নিচ্ছি। আজকের মমতা কি করেছে? মমতা করেছে যে আসার পরে একদিন এমন একটা অবস্থা ছিল, যে অবস্থায় বিজেপির উত্থান কখনো সম্ভব ছিল না। বামফ্রন্ট বা কংগ্রেসের আমলে বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে সম্ভব ছিল না, এবং বিজেপি যে কোনো দিন এখানে একটা শক্তি হতে পারে এরকম সম্ভাবনা ছিল না। কিন্তু মমতা আসার পরে সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিজেপি একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ মমতা তো বিজেপির বড় বোন। কারণ যখন এই সত্যি কথাগুলো আজকে কেউ বলতে চাইছে না, কিন্তু আমি যদি একটা অন্যায়কে চেপে যাই, সেই অন্যায় পরবর্তীকালে আমাকে ভোগাবে। আজকে বিজেপিকে চাপার জন্যে বা সিপিএমকে চাপার জন্যে আমরা মমতার বিরুদ্ধে বলাই ছেড়ে দিয়েছি, মমতার রাজের বিরুদ্ধে বলাই ছেড়ে দিয়েছি। বরং আমরা যেখানে বলতে যাই, এখন মমতার বিরুদ্ধে যেন বলবেন না, কারণ এখন বিজেপিকে প্রতিরোধ করতে হবে। আরে বিজেপিকে প্রতিরোধ করতে গিয়ে মমতার বিরুদ্ধে, মমতাই তো বিজেপি। কারণ মমতা যখন তার এই তৃণমূল দলটা কংগ্রেস থেকে বেরিয়ে তৈরি করে, তখন তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে আতাত করেননি, তিনি আতাত করেছিলেন বিজেপির সঙ্গে। এবং সেই বিজেপি যখন বাজপেয়ী সরকার ছিল, বিজেপি রাজে দুজনই প্রধানমন্ত্রী হয়েছে।
প্রথম প্রধানমন্ত্রী হল বাজপেয়ী, তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছে, ফুল টার্মের নয়, একটা ফুল টার্ম, আর পরবর্তীকালে এই নরেন্দ্র মোদী 2 টার্মের জন্য প্রধানমন্ত্রী হয়েছে। তো তারা বাজপেয়ী সরকারে তিনি মন্ত্রী ছিলেন এবং দুবার মন্ত্রী হয়েছেন। আজকের যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনি লড়াই খেলা করছেন, সেই নরেন্দ্র মোদী ওনার সবচেয়ে বড় বন্ধু। কারণ 2002 সালে যখন গুজরাটে নরেন্দ্র মোদী প্রশাসনিকভাবে, এবং এইটাই প্রথম প্রশাসনিকভাবে সরাসরি দাঙ্গা, সেই দাঙ্গা তার পরবর্তীকালে হচ্ছে, এবং বোম্বাই দাঙ্গাও কিছুটা প্রশাসনিকভাবে হয়েছিল বাবরি মসজিদ ভাঙার পরে। কিন্তু গুজরাট দাঙ্গা একেবারে প্রত্যক্ষ প্রশাসনিকভাবে দাঙ্গা, নরেন্দ্র মোদী ঘরে বসে সেটা পরিচালনা করেছে। সেই নরেন্দ্র মোদীর যখন সারা বিশ্ব নিন্দা করছে, তার এই হত্যাকাণ্ড থেকে মুসলিমদের যেভাবে অসহায়ভাবে মারছিলেন নরেন্দ্র মোদী, তখন আমেরিকা পর্যন্ত ব্যান চাপিয়েছে। আর আমাদের মুসলিম বন্ধু এই যে মমতা দিদি, তখন তার জন্যে ফুল পাঠিয়েছে এবং তিনি সেইভাবেই এগিয়েছেন। পরবর্তীকালে তিনি কেন বিজেপি ছেড়েছেন এই হিসেব আমরা করি না, কারণ তখনকার পরিস্থিতি অনুযায়ী মমতা আসার আগে প্রায় 60 বছর দেশ স্বাধীন হয়েছে, 50-60 বছর, 50 বছরের উপরে, 60 বছরের কাছাকাছি। কিন্তু বিজেপি যেহেতু এখানে মুসলিম একটা বিরাট সংখ্যক 30% সরকার হিসেবে মুসলমান আছে, আর বাকি ধর্মনিরপেক্ষ কিছু হিন্দু ভাই আছে, তাই এখানে বিজেপির আসা সম্ভব ছিল না, বিজেপির সঙ্গে থেকে সরকারে আসা বা শক্তিতে আসা সম্ভব ছিল না। তাই তিনি পলিসি করে বিজেপি ছাড়লেন এবং কংগ্রেসের সঙ্গে আতাত করলেন, করে তিনি ক্ষমতায় আসলেন। এবং আসার পর থেকে তিনি এবার যে কাজটা করলেন, যে বিজেপির রমরমা করিয়ে দিলেন, আরএসএসের গোষ্ঠী সারা রাজ্যে ছড়িয়ে দিতে সহায়তা করলেন। মানে সেটা গোপন সহায়তা, কারণ সেই যেগুলো আগে কংগ্রেস এবং বামফ্রন্টের আমলে করতে দেওয়া হতো না, যেসব শাখা এবং ওদের যেসব পলিসি প্রোগ্রামগুলো করতে দেওয়া হতো না, মমতারা বলে অবাধে সেগুলো করা হয়েছে। এবং দেখা গেল যে 400 সংগঠন 6000 সংগঠনে পরিণত হয়েছে, 6000 এখানে বিভিন্ন আরএসএসের শাখা তৈরি হয়েছে। এইভাবে তিনি বিজেপির উত্থান করেছে, যাতে সিপিএম যে শক্তি, ভয়ঙ্কর শক্তি হিসেবে, বিকল্প হিসেবে ছিল, সেটাকে নষ্ট করে দিয়ে তিনি বিজেপিকে সহযোগিতা করেছে। আজকে রাজ্যে তারই পরিণতি আমরা ভোগ করছি। আজকে রাজ্যে সেই বিজেপির পলিসি যেন পরোক্ষভাবে কার্যকারী হচ্ছে। চাকরি বাকরি সব ক্ষেত্রে আমরা অভিযোগ করেছি, কংগ্রেস আমলে মুসলমানরা চাকরি পেত না, অল্প পেত, আবার বামফ্রন্টে আমলে সেই অভিযোগ করেছি। কিন্তু এখন প্রায় যে শূন্যে ঠেকে যাচ্ছে আমরা দেখছি না। চাকরি পেলে সে কন্ট্রাকচুয়ালে কিছু চাকরি, সিভিক পুলিশের চাকরি বা এই ধরনের চাকরিতে মুসলমানরা আছে, কোনো বড় চাকরি, এমনকি যে চাকরিটা মুসলমানরা বেশ কিছু পাচ্ছিল আগে। আমাদের সময়ে আমরা যখন প্রথম MA পাস করেছি, তখন ম্যানেজিং কমিটি ছিল, যে চাকরিগুলো মানে বেশি লোক করে, শিক্ষকতা করে, সেখানে ম্যানেজিং কমিটি, এবং ম্যানেজিং কমিটিতে বেশি যেহেতু অমুসলিম থাকতো, এমনকি মুর্শিদাবাদে আমি 2টো স্কুলে চাকরি করেছি, সেখানে দেখতাম যে 90% মুসলমান, অথচ কমিটি হিন্দুদের হাতে, তারা মুসলিমদের চাকরি দিত না, নানান বাহানা করে তারা টাকা পয়সা নিয়ে ওদের চাকরি দিত। তাই এই জিনিসটা অবশ্য বামফ্রন্ট লক্ষ্য করেছিলেন, যে অন্তত মেরিট, যে ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নেওয়ার পরেও টাকা নিয়ে যে তথাকথিত কম মেরিটের ছেলেদের চাকরি দিত, সেইটা যাতে না হয়, মেরিটোরিয়াস ছেলেরা চাকরি পায়। তাই স্কুল সার্ভিস কমিশন বা SSC, সংক্ষেপে SSC করেন, এবং সেই SSCর মাধ্যমে যে সঠিকভাবে অন্তত হয়তো দুর্নীতি কিছু 5-10% ছিল, কিন্তু বেশিরভাগ ছেলেরা, ভালো মেরিটের ছেলেরা চাকরি পেত, এবং সেখানে যেসব মুসলিম ছেলেরা বঞ্চিত হতো আগে, তারা চাকরি পেতে লাগলো, এবং বছরে বেশ কয়েকশো করে মুসলিম ছেলেরা চাকরি পেতে লাগলো। আমি জানি যে আমার এক বন্ধু ছিল, সে বাংলায় ফার্স্ট ক্লাস, বিএডে ফার্স্ট ক্লাস, কিন্তু সে 50টা স্কুলে চাকরি করে, সে একটু মৌলবি গোছের ছেলে ছিল, বাংলার হয়েও প্যান্ট শার্ট পরতো না, দাড়ি ছিল। অর্থাৎ কোনো জায়গায় বাংলার ঋষিরা, বাংলার ওই যে ম্যানেজিং কমিটির ঋষিরা তাকে চাকরি দেয়নি। 50টি স্কুলে আমার জানা মতে সে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু সে যে কত মেরিটেরিয়াস তার প্রমাণ
পরবর্তীকালে মিলে গেল, সে আশরাফ ওই ছেলেটার নাম, ও একটা পিএসসির ইন্টারভিউ পেলো বিএড কলেজের অধ্যাপনার জন্য। সেই একটা ইন্টারভিউতেও, যেহেতু পিএসসিতে তখন 2 নম্বরই হতোই না, সে মমতার আমলে এখন তাও হচ্ছে, তখন সঠিক নির্বাচন হতো, সেখানে দেখা গেল যে সেই 50টা যে স্কুলে ইন্টারভিউ দিয়ে চাকরি পায়নি অত ভালো রেজাল্ট হয়ে, সে একটা পিএসসির ইন্টারভিউ দিয়ে কলেজের অধ্যাপক হয়ে গেল। তো এইভাবে মুসলিমদের আজকে আরও কর্মসংস্থানে শূন্য করে দেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্যেও তারা সেই পরিমাণ জায়গায় নেই, কোনো রকমে খেটে খেতে পারে তাই হয় লেবার গোষ্ঠী। আজকে এখানে যা কিছু শিল্প আগে ছিল কংগ্রেস আমলে, সিপিএমের আমলে হয়তো কিছু বন্ধ হয়েছে কলকারখানা, কিন্তু এখন তো আর মোটেও শিল্প নেই। আজকে আমরা যদি কিছু জেলার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে সেখানকার 90% লোক বাইরে যাচ্ছে। এর 1 নম্বর হলো মুর্শিদাবাদ, 2 নম্বর দুটো দিনাজপুর, তারপরে মালদারও বেশ কিছু অংশ পড়ে, যেখানকার লোকেরা মূলত রাজমিস্ত্রি হয়ে বাইরে রাজ্য ছেড়ে তারা মাসের পর মাস থাকছে, ফলে তাদের ছেলেপিলেরাও মানুষ হচ্ছে না, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি হচ্ছে। আর মুর্শিদাবাদ যা একদিন সারা পৃথিবীর একটা জ্ঞান কেন্দ্র ছিল, যেখান থেকে ইরান থেকে লোক আসতো, ইউরোপ থেকে লোক আসতো, এবং বিশ্ব বাণিজ্য কেন্দ্র ছিল নবাব সিরাজউদ্দৌলার আমল পর্যন্ত, সেই মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে। এখন মুর্শিদাবাদ ভারতের 800 জেলার মধ্যে, প্রায় 800 জেলার মধ্যে সবথেকে পিছিয়ে রাখা জেলা। আমি পিছিয়ে পড়া বলেছিলাম বলে আমার বক্তব্যে একটু আগে একটা ATN-এ বক্তব্য রাখতে গিয়ে কুচবিহারের একটা মেয়ে ওখানে এখন মাস্টার ডিগ্রি করে, সে আমাকে বলছে আপনি পিছিয়ে পড়া বললেন কেন? পিছিয়ে পড়া না, পিছিয়ে রাখা। আমি বলছি হ্যাঁ, এই ভুলটা আমি মানছি যে পিছিয়ে রাখা, যে এরকম কিছু আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে তৈরি হচ্ছে যারা অন্তত এই কথাগুলো বুঝতে পারছে। তা আজকে আমাদের এইভাবে বুঝতে হবে যে আমাদের একদিন যদি মমতা আরও কন্টিনিউ করে, তা লক্ষ্মী বাইরের রাজ্যে কি এক একজন লোক লক্ষ্মীর ভাণ্ডার, আর এখানে 500 টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাকে আরও গরিব করিয়ে দেওয়া হচ্ছে, তার রিটার্ন কিছু হচ্ছে না। আর এই মানুষগুলো সব আগে 24 পরগনার লোকেরাও বাইরে যেত না, এখন তাদেরও বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে, এবং এই রাজ্য হয়তো একদিন ভিখারি রাষ্ট্রে পরিণত হবে এবং মুসলিমরা কর্মসংস্থান থেকে শূন্য হয়ে পড়বে। মুসলিমদের যদি সেই চেতনা না হয় এবং তারা যদি সঠিকভাবে সেই আন্দোলনের কথাতেই ফিরে আসি, যে আন্দোলন যদি তারা না করে এবং তারা যদি সঠিক জায়গায় না বোঝে তাদের দাবি দেওয়া নিয়ে তারা, এমনকি আমরা দেখেছি যে বামফ্রন্টের শেষ যুগে যে আন্দোলন, অন্তত আমি যৌথ আন্দোলনের আইডিয়াটা আমিই বার করি এবং বিভিন্ন সংগঠনকে নিয়ে যৌথ আন্দোলন করেছি, তখন ব্যাপক রেসপন্স ছিল। তার কারণ তৃণমূল আসার পরে কারণটা বোঝা গেল, এবং বামফ্রন্ট হারার মূলে এই মুসলিম সংগঠনগুলোর আন্দোলন অন্তত 20 থেকে 25% কাজ করেছে বলে আমি, মানে ইনক্লুডিং হিন্দু হুগলি মাদ্রাসা আন্দোলন, সেখানেও আমি নেতৃত্ব দিয়েছি। তো সব এই আন্দোলনগুলো হয়েছে, কিন্তু তৃণমূল এসে তাদের স্বরূপ বোঝা গেল কি তারা আসলে কওমের জন্যে, তখন ডাকলেই 10-15টা দল এসে যেত। আর এখন তৃণমূলের যুগে আসলে 2টো দলও আসতে চায় না বা এক জায়গায় হতে চায় না। তার কারণ হলো যে সিপিএম সাংগঠনিক দল, সেখানে ব্যক্তির কোনো মূল্য নেই, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা সেখানে মুশকিল ছিল, তাই তারা সিপিএমকে হটানোর জন্যেই এই আন্দোলন করেছিল, কওমের জন্য আন্দোলন করেনি। যেই তৃণমূল এসছে তারা সব পাখির বাসায়, যেমন পাখি রাতে গিয়ে জড়সড় হয়ে বসে থাকে, সেরকম জড়সড় হয়ে এবং ভেতরে ভেতরে পরোক্ষভাবে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। কেউ কলেজ করছে, কেউ বিভিন্ন রকম সুযোগ সুবিধে নিয়ে নিজেদের স্বার্থকে চরিতার্থ করছে এবং জনগণকে বিট্রে করছে। জনগণের দাবি দেওয়ায় তাদের কোনো ইন্টারেস্ট নেই, বরং তারা দাবিদারি করে জনগণকেও সেই দাবিদারি করতে শেখাচ্ছে। এমন এমন কথা বলছে যাতে জনগণ, আমাদের বুদ্ধিজীবীরা সেই জনগণকে বিভ্রান্ত করছে, ফলে সেই যেন লক্ষ্মীর ভাণ্ডারটাই সব কিছু বিরাট কিছু দিচ্ছে, কিন্তু বাইরের রাজ্যে গেলে এক একজন লোকই একটা লক্ষ্মীর ভাণ্ডার। এইটা না বুঝতে পারলে আজকের কেন আমাদের রাজ্যের, আজকে কেরালার
নেতারা আমাদের কাছে প্রশ্ন করে, অনেক কেরালার নেতাদের সঙ্গে মিটিং মিছিল করেছি, তারা এখানে বলে আরে আপনাদের রাজ্যের এত লোক আমাদের রাজ্যে যায় কেন? তো সেই ব্যাঙ্গালোর থেকে শুরু করে কর্ণাটক, চেন্নাই, দক্ষিণ ভারতের সমস্ত জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ এই বাংলার লোকেরা চাকরি করে। আমরা বুঝতে পারছি না আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই, আর মুসলমানদের তো চাকরি, আমি এসএসসির উদাহরণ দিয়েছি, অন্য অন্য চাকরিতে তারা শূন্য। এমনকি আমি এক সময় পুলিশের পত্রিকায় লিখতাম, সেটা ঘটনাচক্র হয়ে গেছে, যে প্রেসে আমি ছাপতাম আমার বই, তখন লেটার প্রেস ছিল, সেই প্রেসে পুলিশের পত্রিকা ছাপা হতো, অতন্দ্র সেই পত্রিকার নাম, এবং সে অনেক ব্যাপক পরিমাণে ছাপা হতো। তো সেখানকার যারা ওই পত্রিকার সম্পাদক প্রায় আসতো, আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তো বললো আপনি যখন লেখক এত বড়, তো আপনি আমাদের পত্রিকায় লিখুন। তারা কি আর পড়বে? তো বললো না, আমাদের 11-12% মুসলিম আছে পুলিশে, আপনি লিখুন। এবং আমার লেখা বেশ কিছু সংখ্যায় ছাপা হয়েছিল। হ্যাঁ, পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্ক অন্য কারণে ছিন্ন হয়ে যায়, যেহেতু লেটার প্রেস উঠে যায় এবং এই আধুনিক প্রেস হয়, তাই আমরা মানে যাকে ডিডিপি এবং অফসেট প্রেস বলে হয়, ফলে তাদের সঙ্গে আমার লিঙ্ক নষ্ট হয়ে যায়। তো তখনও 11% পুলিশ, আজকে কি আছে সেই সংখ্যা এইটা। এবং অন্য জায়গায় চাকরির অনুপাতে, এমনকি কংগ্রেস সিপিএমের আমলেও যা ছিল তাও নেই। তা আজ যদি আমরা এইটা না বুঝতে পারি, তাহলে আমরা শুধু এই মারামারি করতেই থাকবো, বকটুই হতে থাকবে, আনিস খান হতে থাকবে, রুহুল কুদ্দুস হতে থাকবে, কিন্তু আসল আমাদের দাবি দেওয়া কোনো কিছুই আদায় হবে না। আমরা দিনের পর দিন আরও দরিদ্রতর হব, আমরা সংস্কৃতি হারা হব, আমরা কালচার হারিয়ে দেব, আমাদের ইতিহাস হারিয়ে দেব, আমরা ধর্ম হারিয়ে দেব। যেটা বিজেপি চায় সেটা পরোক্ষভাবে মমতার মাধ্যমে সেটা হয়ে যাবে।